কি আমরা 31 নাম্বার প্র্যাকটিস সেট করব। তো এখানেও 100টা কোয়েশ্চেন আছে এবং এর মধ্যে সব মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে ইডিয়ম, ওয়ান ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইরর কারেকশনস, ইমপ্রুভমেন্ট, অ্যান্টোনিম, সিনোনিম সব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে এক দাগে বলছে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এক দাগে বলছে টু ব্রিং টু লাইট। টু ব্রিং টু লাইট এটা একটা ইডিয়াম। তো টু ব্রিং টু লাইটের মানে কি, ব্রিং, দেখো ব্রিং মানে হচ্ছে আনা আর লাইট মানে আলোর মধ্যে আনা। তাহলে একটা জিনিস যেটা অন্ধকারের মধ্যে ছিল সেটাকে আমি আলোর মধ্যে আনছি, মানে কি, মানেটা মানে হচ্ছে সেটাকে আমি প্রকাশ করছি, মানে রিভিল করছি। আগে লোকানো ছিল সেটাকে আমি প্রকাশ করছি, ঠিক আছে, সবার সামনে আনছি। তাহলে টু ব্রিং টু লাইট মানে হচ্ছে টু রিভিল সামথিং। তাহলে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, টু রিভিল, প্রকাশ করা। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলতে হবে, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। এটাও একটা ইডিয়াম, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট দ্য বোথ এন্ডস। তো এটাকে আমরা এইভাবে মনে রাখবো, একটা স্টোরি দিয়ে। মনে করো বাড়িতে কোনো পুজো হচ্ছে এবং তোমাদের অনেক বড় বাড়ি এবং সেই পুরো বাড়িটাকে কোনো ক্যান্ডেল দিয়ে, মোমবাতি দিয়ে পুরো সাজানো হয়েছে, তুমি সাজিয়েছো। মনে করো 300টা কি 400টা মোমবাতি লেগেছে। এবার ধরো, এবার কেউ তোমাকে বললো, বা তোমার বাড়ির কোনো গার্জিয়ান তোমাকে বললো, বা তোমার মা তোমাকে বললো যে মোমবাতি লাগানো ভুল হয়েছে, সেই মোমবাতিটা আবার ঠিক করে লাগাতে হবে। বা মনে করো তুমি এক প্রান্তে ধরিয়েছো, মোমবাতিটা একটু অন্য ধরন, তোমাকে বললো যে মা মোমবাতির দুই প্রান্তেই ধরাতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এক প্রান্তে তুমি ধরিয়েছো 400টা মোমবাতি, যে তোমাকে দু প্রান্ত আবার ধরাতে হয়, তাহলে এই কাজটা কি একটা হার্ড ওয়ার্ক হবে, একটা কঠোর পরিশ্রম তুমি করেছো, আবার করতে হচ্ছে। তাহলে টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, দুই দিকেই মোমবাতিটাকে জ্বালানো, আমরা এটাকে বলবো হচ্ছে টু ওয়ার্ক ভেরি হার্ড। মানে একবার আমি 300টা মোমবাতি জ্বালিয়েছি, পরে কারোর বলাতে আমাকে আবার সেই 400টা মোমবাতি জ্বালাতে হচ্ছে, মানে টু ওয়ার্ক ভেরি হার্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু ওয়ার্ক ভেরি হার্ড। এবার যেমন নেক্সট 3 দাগ কী বলছে দেখো, 3 দাগ বলছে টু শেড ক্রোকোডাইল টিয়ার। ঠিক আছে, ক্রোকোডাইল মানে হচ্ছে আমি জানি কুমির। তো কুমিরের কান্না মানে হচ্ছে নকল কান্না, ফলস শো অফ স্যাডনেস, ফলস শো অফ স্যাডনেস মানে দুঃখের নকল প্রকাশ করা। কেউ ধরো কুমিরের কান্নায় কেউ আর কি চিন্তিত হয়ে যদি কুমিরকে জিজ্ঞেস করতে যায় তার কি হয়েছে, তাহলে তার পরিণতি কী হবে সেটা আমরা সবাই জানি। তো কুমিরের কান্না দেখে ভুললে হবে না। তার মানে কি, কুমিরের কান্না মানে হচ্ছে নকল দুঃখ প্রকাশ করা। টু প্রিটেন্ড গ্রিফ, দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, টু প্রিটেন্ড ভান করা, গ্রিফ মানে দুঃখের ভান করা। এবার যেমন নেক্সট 4 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 4 দাগ কী বলছে আমরা দেখবো। 4 দাগ বলছে যে হোয়াইট এলিফ্যান্ট, এটাও একটা ইডিয়াম। হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি। আমরা যখন হাতির খেলা আমরা যদি দেখে থাকি তাহলে দেখবো বেশিরভাগ সময় দেখবে কালো হাতি দিয়ে, কালো মানে ব্ল্যাক হাতি দিয়ে সবাই খেলা দেখায়, ঠিক আছে, কালো হাতি দিয়ে। তো সাদা হাতি দিয়ে আমরা সাধারণত খেলা দেখি না, সাদা হাতির খেলা। তো তার কারণ এটাই বলা হয় যে সাদা হাতির নাকি খুব দাম। তো দামি জিনিস, একটা জিনিস যার খুব দাম, সেটাকে আমরা কি করি, ব্যবহার করি না। তাহলে দামি জিনিস কিন্তু ইট হ্যাজ নো ইউজ। তাহলে কি বলবো, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে একটা দামি জিনিস যার কোনো ব্যবহার নেই। তাহলে কি আছে দেখো, অ্যান এক্সটিংক্ট স্পিসিস, আচ্ছা এ রিপোর্ট বাই হচ্ছে না। সি দাগ, ডি দাগ দেখো, ডি দাগ যদি আমরা দেখি, ডি দাগে একদম পারফেক্ট লেখা আছে। আচ্ছা একটু, হ্যাঁ 4 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 4 দাগের ডিতে কী বলছে দেখো, 4 দাগের ডিতে বলছে কস্টলি খুব দামি, বাট ট্রাবলসাম সমস্যা তৈরি করে। ট্রাবলসাম এটা পজিশন হবে, পজিশন ইউজলেস টু ইটস ওনার। মানে যেটা কি বলেছে, একটা দামি জিনিস এবং সেটা সমস্যার সৃষ্টি করে এবং সমস্যাজনক একটা পজিশন না, এটা হবে পজিশন, POSSESSION, পজিশন। তাহলে কি বলেছে, কস্টলি দামি, কিন্তু ট্রাবলসাম বিরক্তিকর বা সমস্যা সৃষ্টিকারী একটা পজিশন, একটা দখল বা অধিকার একটা জিনিস, ইউজলেস টু ইটস ওনার, তার মালিকের কাছে জিনিসটার কোনো ব্যবহার নেই। তাহলে দামি জিনিস যার কোনো ব্যবহার নেই, আর কস্টলি থিং দ্যাট হ্যাজ নো ইউজ টু ইটস ওনার, তার মালিকের কাছে জিনিসের কোনো ব্যবহার নেই। তাহলে এখানে কিন্তু পজিশন হবে না, এখানে পজিশনটা উঠে গিয়ে পজিশন হবে, POSSESSION, পজিশন মানে হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। এবার যেমন নেক্সট দেখো কী বলেছে, হ্যাঁ নেক্সট 5 দাগ বলছে, 5 দাগ বলছে মেলোডিয়াস। মেলোডিয়াস মানে কি, মধুর সুরের, শুনতে যেটা ভালো লাগে, মিষ্টি শুনতে লাগে, ঠিক আছে। এটা সাধারণত গানের সঙ্গে আমরা ইউজ করি, গান, সং, ঠিক আছে। তাহলে মেলোডিয়াস মানে মধুর সুরের কোনো গান, বা কোনো গান যেটা শুনতে খুবই মিষ্টি লাগে। হারমোনিয়াস মানে কি, হারমোনিয়াস মানে সঙ্গতিপূর্ণ। এটা অপোজিট বলেছে, আমরা অপোজিট সিনোনিম বললে আমরা হারমোনিয়াস বলতে পারি। যদি সিনোনিম বলতো তাহলে হারমোনিয়াস ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু অপোজিট বলেছে। অডিয়াস মানে কি, অডিয়াস মানে ঘৃণ্য বা জঘন্য, বিরক্তিকর কোনো জিনিস। আর মেলিফ্লুয়াস মানেও তাই, মেলিফ্লুয়াস মানেও হচ্ছে মধুর, এটাও সিনোনিম। হারমোনিয়াস, মেলিফ্লুয়াস সব হচ্ছে সিনোনিম। আর টিউনলেস মানে স্বরহীন, সুরহীন, বেসুরো কোনো কিছুকে আমরা বলবো টিউন মানে সুর, আর টিউনলেস মানে হচ্ছে বেসুরো কোনো কিছু। তাহলে অ্যান্টোনিম হবে বেসুরো মানে টিউনলেস, ঠিক আছে।
তাহলে মেলোডিয়াস মানে হচ্ছে মধুর, আর টিউনলেস মানে বেসুরো। এবার যাবো নেক্সট 5 দাগ 6 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 6 দাগ মানে হচ্ছে এনলাইটেন। এনলাইটেন মানে কি? এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা। এনলাইটেন মানে আলোকিত করা। এটার অ্যান্টোনিম বলেছে অপোজিট মিনিং। স্ল্যান্ডার মানে অপবাদ, বিমন মানে দুঃখ প্রকাশ করা বা কি বলবো বিলাপ করা, অনুতাপ করা, দুঃখ প্রকাশ করা। ডার্কেন মানে অন্ধকার করা, ব্রাইটেন মানে আলোকিত করা। তাহলে এটা অ্যান্টোনিম বলেছে, তাহলে অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে ডার্কেন। ব্রাইটেন, এনলাইটেন মানে আলোকিত করা, ব্রাইটেন মানে আলোকিত করা, এটা হবে সিনোনিম, আর এটা হবে অ্যান্টোনিম, এটা হবে অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে ডার্কেন ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 7 দাগ কী বলেছে দেখো। 7 দাগ বলছে হচ্ছে জিল। জিল মানে কি? জিল মানে উৎসাহ বা আগ্রহ। জিল মানে ইগারনেস, উৎসাহ বা আগ্রহ। এবার কি বলেছে? এর অপোজিট অ্যাপাথি। অ্যাপাথি মানে হচ্ছে একদম উদাসীনতা, যার কোনো ইচ্ছে নেই, আগ্রহ নেই, ঠিক আছে, কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই, তাকে বলবো অ্যাপ্যাথি। তাহলে এর অপোজিট ইজ দ্য অ্যাপ্যাথি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। জিল মানে উৎসাহ বা আগ্রহ, অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীন, যার কোনো আগ্রহ নেই, কোনো ফিলিংস নেই, কোনো খেয়াল নেই। হেট্রেড মানে ঘৃণা, ইন্টারেস্ট মানে আগ্রহ, কেয়ারফুল মানে যত্নবান। তাহলে ইন্টারেস্ট হবে সিনোনিম, বলেছে অ্যান্টোনিম, তাহলে অ্যাপ্যাথি হবে। ঠিক আছে, জিল মানে আগ্রহ, অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীনতা, আর ইন্টারেস্ট মানে আগ্রহ, তাহলে সিনোনিম হবে সি, আর অ্যান্টোনিম এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 8 দাগ কী বলেছে দেখো। 8 দাগ বলছে যে স্টাডি অফ কেভস, গুহা, গুহা নিয়ে যে পড়াশোনা তাকে আমরা কি বলি? তাকে বলবো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার স্পেলিওলজি। স্পেলিওলজি মানে হচ্ছে গুহা নিয়ে পড়াশোনাকে বলি। টোপোলজি মানে কি? টোপোলজি মানে জিওমেট্রিক্যাল প্রপার্টিজ, জিওমেট্রিক্যাল জ্যামিতিক যে সমস্ত জিনিসপত্রগুলো আছে তাই নিয়ে যে পড়াশোনা তাকে বলবো আমরা টোপোলজি। সিসমোলজি মানে কি? সিসমোলজি কাকে বলে? সিসমোলজি মানে হচ্ছে স্টাডি অফ আর্থকোয়েক মানে ভূমিকম্প, ভূমিকম্প নিয়ে পড়াশোনাকে আমরা বলবো সিসমোলজি। আর নিউমিসম্যাটিক্স মানে কি? নিউমিসম্যাটিক্স মানে স্টাডি অফ কয়েন্স, কয়েন্স নিয়ে যে পড়াশোনা তাকে বলবো নিউমিসম্যাটিক্স, কয়েন্স, কয়েন। আর যদি স্ট্যাম্প কালেকশনকে বলি আমরা, স্ট্যাম্প কালেকশন করতে যে ভালোবাসে বা স্ট্যাম্প কালেক্ট করার যে পড়াশোনা সেটাকে আমরা কি বলি? তাকে বলবো ফিলাটেলিস্ট। মানে ফিলাটেলিস্ট একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করতে পছন্দ করে তাকে বলবো ফিলাটেলিস্ট। আর নিউমিসম্যাটিস্ট কাকে বলবো? নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট মানে যে কয়েন সংগ্রহ করতে পছন্দ করে। হলো, যেমন নেক্সট কী বলে দেখো 9 দাগ। 9 দাগ বলছে হ্যাভিং আ স্টেল স্মেল, বলছে একটা জিনিসের পচা গন্ধ আছে এবং টেস্ট, স্বাদটাও পচা স্বাদ, বাজে স্বাদ, ঠিক আছে, স্বাদ নেই কোনো, তাকে কি বলবো? র্যানসিড। র্যানসিড মানে একটা জিনিস যার কোনো স্বাদ নেই, স্বাদহীন জিনিস, বিস্বাদ এবং তার কি পচা গন্ধ, তাকে বলবো র্যানসিড। ইনসিপিড মানে শুধু হচ্ছে টেস্টলেস, যার কোনো স্বাদই নেই, তাকে বলবো ইনসিপিড। আর সেভারি মানে কি? সেভারি মানে হচ্ছে সুস্বাদু বা মশলাদার জিনিসকে আমরা বলবো সেভারি। আর টেপিড কাকে বলবো? টেপিড মানেই হচ্ছে টেপিড মানে আমরা কি বলতে পারি? টেপিড আমরা তাকেই বলবো জঘন্য কোনো কিছুকে, ঠিক আছে, জঘন্য বা মনে করো নাতিশীতোষ্ণ কোনো কিছু, মানে অল্প উষ্ণ কোনো জিনিসকে আমরা বলবো হচ্ছে টেপিড। তাহলে টেপিড মানে কি? টেপিড মানে জঘন্য বা অল্প উষ্ণ, ঠিক আছে, তাকে বলবো টেপিড। তাহলে এখান থেকে উত্তর কিন্তু র্যানসিড হলো। র্যানসিড ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 10 দাগ। হ্যাঁ 10 দাগ কী বলেছে দেখো। 10 দাগ বলছে এ বুক রিটেন বাই অ্যান আননোন অথর, বলছে একটা বই যেটা কে লিখেছে জানা যাবে না, তাকে কি বলবো? অ্যানোনিমাস বুক। অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন কোনো বইকে আমরা বলবো অ্যানোনিমাস, নামহীন কোনো কিছুকে আমরা বলবো অ্যানোনিমাস। তাহলে একটা বই রিটেন বাই অ্যান আননোন অথর, একটা বই অজানা কোনো লেখকের দ্বারা লেখা হয়েছে তাকে বলবো অ্যানোনিমাস, ঠিক আছে। আর অ্যাক্রিমোনিয়াস মানে কি বলবো? অ্যাক্রিমোনিয়াস মানে বদমেজাজি, অ্যাক্রিমোনিয়াস মানে বদমেজাজি। অডাসিয়াস মানে ঔদ্ধত্য, মানে ঔদ্ধত্য যে খুবই রেগে যায়, ঠিক আছে, হিংস্র ঔদ্ধত্য অডাসিয়াস। আর অ্যাসিডিউয়াস মানে কি? অ্যাসিডিউয়াস মানে হচ্ছে খুব আগ্রহ, যার মধ্যে খুব আগ্রহ আছে, প্রবণতা আছে, যে কাজ করতে ভালোবাসে তাকে বলবো অ্যাসিডুয়াস মানে আগ্রহী, ঠিক আছে। তাহলে এখান থেকে উত্তর ইজ দ্য কারেক্ট আনসার অ্যানোনিমাস। এবার যেমন নেক্সট 11 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 11 দাগ বলছে যে ড্যাশ দ্য চাইল্ড স হিজ প্যারেন্টস হি বিকেম হ্যাপি, বলছে এখানে একটা কনজাংশন আনতে হবে। বলছে যখন শিশুটা দেখেছিল তার পিতামাতাকে সে হয়েছিল খুব খুশি। তাহলে যখন, ফেয়ার মানে কিন্তু যেখানে, তাহলে যখন বলতে আমরা কী দেবো? ওয়েন। তাহলে অপশান দেখবো কোথায় আছে। ওয়েন দ্য চাইল্ড স হিজ প্যারেন্টস, যখন শিশুটা দেখেছিল তার পিতামাতাকে, হি বিকেম হ্যাপি, সে খুশি হয়েছিল। অপশান দেখো কোথায় আছে 11। হ্যাঁ 11 সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ওয়েন আছে। এবার যাবো নেক্সট 12 কী বলছে। 12 কী বলছে দেখবো। 12 বলছে মৌমিতা ওয়াজ ম্যারিড ড্যাশ প্রসেনজিৎ। বলেছিলাম কি ম্যারিড ওয়ার্ডটা যদি অনলি ম্যারিড ওয়ার্ড থাকে, অনলি ম্যারি বা ম্যারি ওয়ার্ড থাকলে, ম্যারি বা ম্যারিড যদি শুধু থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এদের পরে কোনো প্রিপোজিশন লাগে না। কিন্তু ম্যারিডের আগে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বা কোনো হেল্পিং ভার্বই যদি ম্যারিডের আগে থাকে, তাহলেই ম্যারিডের পরে প্রিপোজিশন বসাবো টু।
ঠিক আছে, তাহলে মৌমিতা ওয়াজ ম্যারেড টু প্রসেনজিৎ। এবার বাক্যটাকে আমি এইভাবে মনে রাখবো যে ম্যারেড যুক্ত বাক্য যদি প্যাসিভ হয়, আর প্যাসিভ মানে আগে হেল্পিং ভার্ব লাগবে, তাহলে ম্যারেড যুক্ত বাক্য প্যাসিভ হলে মানে আগে হেল্পিং ভার্ব থাকলে প্রিপোজিশন টু হবে, আর যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, অনলি ম্যারি বা অনলি ম্যারিড থাকে, তাহলে কোনো প্রিপোজিশন দরকার নেই। তাহলে প্যাসিভ, এখানে প্যাসিভ হেল্পিং ভার্ব আছে, তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে যে গৌতম ক্যান ড্যাশ দ্য 4 ক্যান্ডেলস ইন ওয়ান ব্রিথ। গৌতম কি করতে পারে, 4টে ক্যান্ডেলকে একবার ফু দিয়ে নিভিয়ে দিতে পারে। তাহলে নিভিয়ে দেওয়া ইংলিশ কি, পুট আউট মানে নিভিয়ে দেওয়া মানে হচ্ছে এক্সটিংগুইশ, EXTINGUISH, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া সিনোনিম, ঠিক আছে। পুট ডাউন মানে নিচে নামিয়ে রাখা, পুট আপ মানে টাঙানো, পুট আওয়ে মানে দূরে সরিয়ে রাখা, পুট আওয়ে মানে পুটিটাওয়ে দূরে সরিয়ে রাখা, তাহলে আনসার ইজ দ্য পুট আউট। যেমন নেক্সট 14 কি বলছে দেখো, 14 বলছে যে অর্পণ এগ্রিড, অর্পণ রাজি হয়েছিল ড্যাশ মাই ভিউজ, আমার মতামতের সঙ্গে, বাট হিজ প্যারেন্টস ডিড নট, কিন্তু তার বাবা মা রাজি হয়নি। তাহলে এগ্রিডের পরে আমরা জানি যদি কোনো মানুষ হয় তাহলে কি হবে, মানুষ হলে হবে উইথ, কোনো প্রস্তাব যদি কোনো প্রপোজাল বলে, কোনো প্রপোজাল যদি কোনো প্রস্তাব বলে, বা কোনো ভিউ বলে, প্রস্তাব বা ভিউ বা প্ল্যান, ঠিক আছে, বা ওপিনিয়ন, ওপিনিয়ন, তাহলে কি বললাম, কোনো মানুষের সঙ্গে হলে উইথ হবে, কোনো প্রপোজাল, ওপিনিয়ন, প্ল্যান বা ভিউ হলে টু হবে, ঠিক আছে, টু। আর যে বিষয়ে প্রস্তাব দেবে সেই বিষয়ের আগে অন বসবে, অন। তাহলে মানুষের সাথে হলে উইথ হবে, ঠিক আছে, আর কোনো প্রস্তাবের সঙ্গে হলে, কোনো প্ল্যানের সঙ্গে, কোনো ভিউ বা কোনো ওপিনিয়ন হলে টু, আর যে বিষয় দেবো সেই বিষয়ের আগে অন বসবে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে একটা ভিউ বলেছে, অর্পণ এগ্রিড ড্যাশ অল মাই ভিউ, তাহলে টু অল মাই ভিউ, অর্পণ এগ্রিড to all my views but his parents did not, alright। এবার যেমন নেক্সট 14-15 কি বলছে দেখো, বলছে ক্যান্সেল মানে বাতিল করে দেওয়া, সিনোনিম বলেছে অ্যাবলিশ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ক্যান্সেল বাতিল, অ্যাবলিশ মানে রদ করে দেওয়া, বাতিল করে দেওয়া, অ্যাপ্রুভ মানে মঞ্জুর করা, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, অ্যালাউ আর অ্যাপ্রুভ সিনোনিম, অ্যালাউ আর অ্যাপ্রুভ সিনোনিম, ব্রেক মানে ভেঙে যাওয়া, ব্রেক মানে ভেঙে ফেলা, বা ব্রেক মানে বিরতি, তাহলে ব্রেক হয়ে গেল। এবার যেমন নেক্সট 16 কি বলছে দেখো, 16 বলছে রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা সৃষ্টি করা বা বাধা বিপত্তি তৈরি করা, ঠিক আছে। কার্টেল মানে হচ্ছে কমানো, প্রহিবিট মানে নিষেধ করা, তাহলে প্রহিবিট ইজ দ্য কারেক্ট আনসার। রেস্ট্রিক্ট মানে বাধা নিষেধ তৈরি করা, প্রহিবিট মানে নিষেধ করা ইজ দ্য কারেক্ট আনসার। রেস্ট্রিক্ট সিনোনিম, ঠিক আছে, এখানে সিনোনিমই চেয়েছে, তাহলে সিনোনিম ইজ দ্য কারেক্ট আনসার। এখানে হয়তো মেনশন করা নেই, এটা সিনোনিম হবে, ঠিক আছে, এটা হবে সিনোনিম, তাহলে এটা হবে কি, এটা হবে সিনোনিম। তাহলে প্রহিবিট ইজ দ্য কারেক্ট আনসার। রিটেইল মানে কি, রিটেইল মানে খুচরো, কোনো কিছু খুচরো বিক্রি করলে আমরা বলি যে রিটেইলার, তাই তো, তাহলে রিটেইল মানে খুচরো বিক্রি করা, রিটেইন মানে হচ্ছে ধরে রাখা বা বজায় রাখা, তাহলে রেস্ট্রিক্ট মানে বাধা সৃষ্টি করা, বাধা নিষেধ দেওয়া, প্রহিবিট মানে নিষেধ করা, সিনোনিম ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট 16 দাগ, আচ্ছা এটা লিখে রাখতে হবে 16 দাগ, হ্যাঁ তো এবার 16 দাগে যাবো। 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ হয়ে গেলে এবার যাবো 17 দাগ। 17 দাগ বলছে ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে সাথে, ইনস্ট্যান্ট মানে সাথে, কনস্ট্যান্ট মানে একভাবে, কনস্ট্যান্ট মানে এক নাগারে, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, ইমিডিয়েট মানে সাথে, তাহলে ইনস্ট্যান্ট আর ইমিডিয়েট ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম। তাহলে ইনস্ট্যান্টের সিনোনিম হবে ইমিডিয়েট, আর সাডেন মানে হঠাৎ, সাডেন কিন্তু হবে না, ইনস্ট্যান্ট মানে এক মুহূর্তের সাথে, ইমিডিয়েট মানেও সাথে, ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 18 দাগ কি বলছে দেখো, 18 দাগ বলছে ওয়ান হু ইটস টু মাচ, বলছে একজন মানুষ যে অতিরিক্ত খায় তাকে কি বলি, তাকে বলবো গ্লুটন, একজন ব্যক্তি যে অতিরিক্ত খায় তাকে বলবো লোভী, গ্লুটন, ঠিক আছে, গ্লুটন বলবো, যে বেশি খায় তাকে বলবো গ্লুটন। অবিস মানে কি, অবিস মানে স্থূলকায়, মোটাসোটা, নাদুস টুন্দুস, তাকে বলবো অবিস। আর ওভারওয়েট মানে অতিরিক্ত ওজন হয়ে গেলে তাকে বলবো ওভারওয়েট। আর গ্রিডি মানে কি, গ্রিডি মানে হচ্ছে লোভী, তাহলে একজন মানুষ যে বেশি খায় তাকে বলবো গ্লুটন ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 19 কি বলছে দেখো, 19 বলছে এক্সাইটিং অনলি ইন দ্য মাইন্ড, বলছে এক্সিস্টিং বিরাজ করে শুধুমাত্র মনে, একটা জিনিস যে শুধুমাত্র মনে বিরাজ করে তাকে বলবো ইমাজিনারি মানে কাল্পনিক, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, একটা জিনিস যেটা শুধু কল্পনার মধ্যেই থাকে তাকে বলবো কাল্পনিক, ঠিক আছে। ফ্যালাসি মানে কি, ফ্যালাসি মানে হচ্ছে বলতে পারো ভ্রান্ত ধারণা, মানে মিস্টেকেন কোনো আইডিয়া বা মিস্টেকেন বিলিফ বলতে পারি, ভ্রান্ত ধারণা, ফ্যালাসি মানে ভ্রান্ত ধারণা। গ্যাম্বল মানে জুয়া খেলা, আর মিশনারি মানে কি, মিশনারি মানে হচ্ছে ধর্মপ্রচারক হয়ে গেল। এবার যেমন নেক্সট 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে স্টাডি অফ বার্ড, পাখি নিয়ে যে পড়াশুনো তাকে কী বলবো, তাকে বলবো অর্নিথোলজি, পাখি বিষয়ক যে পড়াশুনো তাকে বলবো অর্নিথোলজি। জুলজি মানে হচ্ছে স্টাডি অফ অ্যানিমাল,
অ্যানিম্যাল হলে কি হবে, অ্যানিম্যাল হলে হবে হচ্ছে, অ্যানিম্যাল হলে হয়ে যাবে জুলজি। সাইকোলজি মানে হচ্ছে মাইন্ড, সাইকোলজি মানে হচ্ছে মাইন্ড, মন নিয়ে পড়াশুনো। আর অ্যানথ্রোপোলজি মানে কি, অ্যানথ্রোপোলজি মানে হিউম্যান সোসাইটি, ইটস কালচার, স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড ইটস কালচার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। হিউম্যান সোসাইটি অ্যান্ড কালচার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, মানব সভ্যতা এবং তাদের যে কালচার সংস্কৃতি সেই নিয়ে পড়াশুনো এবং তাদের যে ডেভেলপমেন্ট বিকাশ লাভ করেছে সেটা নিয়ে যে পড়াশুনো তাকে বলবো অ্যানথ্রোপোলজি। অনেকে কিন্তু আর্কিওলজির সঙ্গে অ্যানথ্রোপোলজি গুলিয়ে ফেলে। দেখো অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে হিউম্যান স্টাডি অফ হিউম্যান সোসাইটি, ইটস কালচার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, মানব সভ্যতা এবং তার যে সংস্কৃতি এবং তার যে বিকাশ সেটা নিয়ে পড়াশোনাকে বলবো অ্যানথ্রোপোলজি। এবং আর্কিওলজি কখন বলবো, আর্কিওলজি হবে হচ্ছে স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি, মানুষের যে ইতিহাস এবং যে প্রাক ইতিহাস সেই ইতিহাস নিয়ে গবেষণা, এবং সেটা কী করে করা হবে, উইথ এক্সক্যাভেশন বা থ্রু এক্সক্যাভেশন, মানে খনন কার্যের ফলে। খনন কার্য কোনো জায়গায় আমরা খনন কার্য করবো, খুঁড়ে আমরা মানুষের যে ইতিহাস ছিল এবং প্রি হিস্ট্রি ছিল, প্রাক ইতিহাস আমরা জানবো, সেই জানার যে পড়াশোনা তাকে বলবো হচ্ছে আর্কিওলজি। ঠিক আছে, গেল। বা মনে করো কোনো একটা জিনিস, ফিজিক্যাল যে রিমেইনিং কোনো অবশিষ্ট বা পৌরাণিক কোনো জিনিস, সেইটা নিয়ে আমরা মানুষের যে হিস্ট্রি জানার যে পড়াশোনা তাকে বলবো হচ্ছে আমরা কি, তাকে বলবো আর্কিওলজি, মানে রেলিক্স। ঠিক আছে, ধ্বংসাবশেষ যেটাকে বলি আমরা। তো কোনো ধ্বংসাবশেষ বা কোনো জায়গায় খনন কার্যের ফলে যে পড়াশুনো করা হয়, মানুষের ইতিহাস জানা হয়, তাকে বলবো আর্কিওলজি। এবার যেমন নেক্সট 21 কী বলছে, দেখো 21 বলছে ডিড দ্য চিলড্রেন প্লে ফুটবল আফটার দ্য স্টাডি। 21 দা ভয়েস চেঞ্জ করা আছে, বলছে ডিড। দেখো ডিড আছে মানে কিন্তু পাস্ট টেন্স, তাহলে আমরা প্যাসিভে কি আসবে, ওয়াজ বা ওয়্যার। অবজেক্ট দেখে, অবজেক্ট একটা হলে ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। তাহলে ডিড দ্য চিলড্রেন প্লে ফুটবল, তাহলে প্লে হচ্ছে ভার্ব, কি খেলেছিল, ফুটবল খেলেছিল, ফুটবল একটা, তাহলে ওয়াজ দিয়ে শুরু হবে, ডিড উঠে যাবে, ডিড কি ওয়াজ, তাহলে ওয়াজের পরে অবজেক্ট আসবে, ওয়াজ ফুটবল, মেন ভার্বে থার্ড ফর্ম প্লেড, ওয়াজ ফুটবল প্লেড বাই দ্য চিলড্রেন আফটার দ্য স্টাডি। দেখো কোথায় আছে অপশান, দেখবো অপশান কোথায়, ইজ হবে না ওয়াজ দিয়ে শুরু হবে, এক দাগ ভুল হয়ে গেল। এবার যাবো বি কী বলছে, দেখো বলছে ওয়াজ ফুটবল, একদম ঠিক আছে, এখানে উইং টুইং কিছু হবে না। সি দাগে চলো, সি দাগ কী বলছে, ওয়াজ ফুটবল, বি হবে না, যেখানে মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বের পরে বি আসে, শ্যাল বি, উইল বি, মে বি, ক্যান বি, কুড বি। ডি দাগে যাবো, ডি দাগ কী বলছে, দেখো ডি দাগ বলছে ওয়াজের পরে ফুটবল অবজেক্ট, মেন ভার্বের থার্ড ফর্ম প্লেড, বাই দ্য চিলড্রেন, একদম পারফেক্ট, আফটার দ্য স্টাডি, একদম পারফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 22 দাগ কী বলছে আমরা দেখবো, 22, হ্যাঁ 22 কী বলছে, দেখো 22 বলছে শি ওয়াজ ইন্টারভিউইং দেম, সে ইন্টারভিউ নিচ্ছিল, স্বাগত সাক্ষাৎকার নিচ্ছিল, দেম তাদেরকে, ফর দ্য জবের জন্য, কাজের জন্য। তাহলে দেখো শি সাবজেক্ট, ওয়াজ আর ইন্টারভিউইং দুটো ভার্ব, আর দেম হচ্ছে অবজেক্ট। তাহলে শি সাবজেক্ট, কাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তাদেরকে, তাহলে দেম প্রথমে আসবে দে। এবার দেখো ওয়াজ আছে মানে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে, দে একের বেশি, তাহলে দে ওয়্যার হবে, দে ওয়্যার, আইএনজি আছে বলে বিং হবে, দে ওয়্যার বিং, ইন্টারভিউয়ের থার্ড ফর্ম ইন্টারভিউড, দে ওয়্যার বিং ইন্টারভিউড বাই হার ফর দ্য জব। কোথায় আছে দেখো, দে ওয়্যার বিং ইন্টারভিউড ফর দ্য জব বাই হার, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দে ওয়্যার প্লুরাল বলে আইএনজির জন্য বিং, দে ওয়্যার বিং ইন্টারভিউড, ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, ফর দ্য জব কাজের জন্য, বাই হার তার দ্বারা। এবার যাবো নেক্সট 22-23 দাগ কী বলছে, দেখো 23 দাগ বলছে যে এ প্লেস, একটা জায়গা, ওয়্যার ক্লোথস আর কিপ্ট, একটা জায়গা যেখানে জামা কাপড় রাখা হয়, তাকে কি বলবো, ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে আমরা জানি সবসময় জামা কাপড় রাখা হয় ওয়ার্ড্রোবে, তাহলে একটা জায়গা যেখানে জামা কাপড় রাখা হয় তাকে বলবো ওয়ার্ড্রোব। আর কফিন কাকে বলে, কফিন মানে হচ্ছে মৃতদেহকে রাখার জন্য যে বলতে পারো লং ন্যারো, বিশেষ করে পার্টিকুলারলি কাঠের তৈরি, উডেন, মেড অফ উডেন কোনো একটা জায়গা যেখানে আমরা মৃতদেহ কর্পসকে রাখা হয়। ঠিক আছে, কর্পসকে রাখা হয়, ক্রিমেটেড বলতে পারো বা বারিড বলতে, সমাধি দেওয়া হয় বা ক্রিমেট করা হয়, বারিড মনে রাখো, মানে একটা কোনো কাঠের তৈরি কোনো একটা ছোট জায়গা যার মধ্যে কোনো মৃতদেহকে রাখা হয় এবং সেটাকে বাড়ি করা হয়, পুঁতে দেওয়া হয়, তাকে বলবো হচ্ছে কফিন। ঠিক আছে, আর ওয়ার্ড্রোব বললাম, ওয়ার্ড্রোব ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঙ্গার মানে কি, যে ফাঁসি দেয়, একজন ব্যক্তি যে ফাঁসি দেয় তাকে বলবো হ্যাঙ্গার। আর কি, কোনো একটা জায়গা, কোনো একটা জিনিস যেখান থেকে আমরা আমাদের জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখি সেটাকে বলবো হ্যাঙ্গার। ঠিক আছে, হ্যাঙ্গার, তাহলে যে ফাঁসি দেয় তাকে বলবো হ্যাঙ্গার, বা কোনো জিনিসে আমরা যখন জামা কাপড় ঝুলিয়ে রাখি সেই জিনিসটাকে বলবো হ্যাঙ্গার। আর শ্যাফট মানে কি, শ্যাফট মানে হচ্ছে বর্ষা বা বল্লম, বড় যে তীর, বড় তীর বা বর্ষা বা বল্লমকে আমরা বলবো শ্যাফট। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ 24 কী বলছে, দেখো 24 বলছে আর জিওমেট্রিক্যাল ফিগার, একটা জ্যামিতিক যে আকার এবং তার কটা দিক আছে, কটা পার্শ্ব আছে, উইথ 8 সাইড, 8টা দিক, তাকে বলবো অক্টাগন। তাহলে 8টা বাহু থাকলে অক্টাগন, 5টা বাহু থাকলে পেন্টাগন, 6টা থাকলে হেক্সাগন, আর হেপ্টাগন 7টা, তাই তো। তাহলে 5টা হচ্ছে পেন্টাগন, 6টা আর 7টা হেপ্টাগন। অলরাইট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, অক্টাগন 8টা বাহু।
25 কি বলছে দেখো, 25 বলছে শি হ্যাজ স্লেপ্ট ফর রাইট আওয়ার, শি হ্যাজ স্লেপ্ট সে ঘুমিয়েছে, ফর এখানে রাইট হবে না, এখানে 8 হবে, EIGHT 8, শি হ্যাজ স্লেপ্ট ফর 8 আওয়ার্স, শি হ্যাজ স্লেপ্ট ফর 8 আওয়ার্স লাস্ট নাইট। এবার দেখো ব্যাপারটা হচ্ছে লাস্ট, এই লাস্ট ওয়ার্ডটা দিয়েই গন্ডগোল করে ফেলেছে যে সে শেষ রাতে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি আমরা লাস্ট পাই, ইয়েস্টারডে যদি পাই, YES ইয়েস্টারডে, কোনো বাক্যের মধ্যে লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস PREVIOUS প্রিভিয়াস আর এগো, তাহলে কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগো আর লাস্ট থাকলে সেই বাক্যটা সিম্পল পাস্ট টেন্স হয়, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে অনলি। তাহলে এখানে কি হবে দেখো, হ্যাজ স্লেপ্ট আছে, হ্যাজটা উঠে যাবে, শুধু স্লেপ্ট হবে। তাহলে শি স্লেপ্ট ফর 8 আওয়ার্স লাস্ট নাইট। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু লাস্ট ওয়ার্ডটা আছে বাক্যটা সিম্পল V2 হবে, হি স্লেপ্ট ফর 8 আওয়ার্স লাস্ট নাইট। এবার যেমন নেক্সট 26 দাগ কী বলছে দেখো, 26 দাগ বলছে শি ইজ ফন্ড অফ সেভিং মানি, সে বলছে সে ভালোবাসে, কি ভালোবাসে, ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে আর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার তো আইএনজি হবেই। তাহলে ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ আর অফ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি। তাহলে শি ইজ ফন্ড অফ সেভিং মানি, তাহলে সে পয়সা জমাতে, সেভ করতে ভালোবাসে। তাহলে আমার মনে হচ্ছে কোনো ভুল নেই, বাদ বাকি অপশানগুলো আমরা দেখে নেবো। এই মানে হোর্ড মানে মজুত করা, ঠিক আছে। আমরা মজুত কখন করি, বেআইনিভাবে কোনো কিছু মজুত করলে সেটাকে আমরা বলি হোর্ডিং বা হোর্ড করা। যেমন কোনো ফসল, কোনো সবজি, পেঁয়াজ, আলু যাই বলি না কেন, আমরা যখন বেআইনিভাবে অতিরিক্ত মাত্রায় জমিয়ে রাখি সেটাকে বলবো হোর্ডিং। তাহলে এখানে সে নর্মালি টাকা জমাতে পছন্দ করে, ঠিক আছে। তাহলে মজুত করার কথা বলছে না। নট স্পেন্ডিং হবে না, হি ইজ ফন্ড অফ নট স্পেন্ডিং মানি হয় না, ঠিক আছে। এবার বলছে কি স্পেন্ডিং কেয়ারফুলি, হি ইজ ফন্ড অফ স্পেন্ডিং কেয়ারফুলি মানি হবে না। তাহলে অপশন যেটা আছে সেটা ঠিক, নো ইমপ্রুভমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ ফন্ড অফ সেভিং মানি, কোনো ভুল নেই, হি ইজ ফন্ড অফ সেভিং মানি। যেমন নেক্সট 27 দাগ কী বলছে দেখো, 27 দাগ বলছে আই হ্যাভ সিন দ্য ফিল্ম অ্যান্ড শি অলসো হ্যাজ, আমি বইটা দেখেছি এবং সেও বইটা দেখেছে। এই বাক্যকে আমরা দুরকমভাবে বলতে পারি, ঠিক আছে। তো এই যে সে ও, মনে করো আমরা যখন বলি যে কেউ একজন আমাকে ভালোবাসলে আমি তাকে বলি, যদি কেউ আমাকে বলে আই লাভ ইউ, আমি তখন কী বলি, আই লাভ ইউ টু। তাহলে এই যে তোমাকেও, আমি ও, এইগুলো ইউজ করতে গেলে লাস্টে আমরা TOO ইউজ করি, টু, তাই তো, TOO। তাহলে কী হবে, আই হ্যাভ সিন দ্য ফিল্ম অ্যান্ড শি হ্যাজ টু, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, শি ইজ দ্য বি ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ সিন দ্য ফিল্ম অ্যান্ড শি হ্যাজ টু। বা এই বাক্যটাকে যদি আমরা, এইটা বি তো কারেক্ট আনসার, এই বাক্যটাকে আমরা অন্য একভাবে বলতে পারি। ধরো আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি বইটা দেখেছি, অ্যান্ড সো দেবো, সো এবার দেবো হেল্পিং ভার্ব কি ছিল, হ্যাজ, দেখো এখানে হেল্পিং ভার্ব ছিল সো হ্যাজ সো হ্যাজ, মনে করে বললাম সো হ্যাজ শি, এই বাক্যটাকে এইভাবে বলতে পারছি, শি হ্যাজ টু বা সো হ্যাজ শি। আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি বইটা দেখেছি এবং সেও বইটা দেখেছে, এই ক্ষেত্রে আমি কি বলবো, আই হ্যাভ সিন দ্য ফিল্ম অ্যান্ড সো, এবার হেল্পিং ভার্ব ছিল হ্যাভ, কিন্তু শির পরে হ্যাজ বসে, সেই কারণে সো দিয়ে আগে হ্যাজ, তারপরে শি, সো হ্যাজ শি। অলরাইট, তাহলে একবার দেখে নিই, আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি ফিল্মটা দেখেছি, অ্যান্ড শি হ্যাজ টু, সেও দেখেছে বলতে পারি বা বলতে পারি, অ্যান্ড সো হেল্পিং ভার্ব এখানে হ্যাভ ছিল, যেহেতু সে একজন থার্ড পার্সন, তাহলে সো হ্যাজ শিও কিন্তু আমরা বলতে পারি, সো হ্যাজ শি মানে সেও দেখেছে। অলরাইট, তাহলে এই দুরকমভাবে বলতে পারি, যেটা আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। 28 দাগ কী বলতে দেখো, 28 দাগ বলছে যে ফ্রেন্ডশিপের অ্যান্টোনিম, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, অ্যান্টোনিম কি হবে, এনমিটি, শত্রুতা ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট, হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 29 দাগ বলছে ডিসকভার মানে হচ্ছে খুঁজে পাওয়া, ডিসকভার মানে খুঁজে পাওয়া, এর সিনোনিম জিজ্ঞেস করতে বলেছে, সিনোনিম। তাহলে সিনোনিম কী হবে, ডিসকভার খুঁজে পাওয়া, হাইড মানে লুকিয়ে রাখা, খুঁজে বের করা, আর হাইড মানে লুকিয়ে রাখা, নেগলেক্ট অবহেলা করা, ফাইন খুঁজে পাওয়া, আর আচ্ছা সিনোনিম বলেছে, এটা অ্যান্টোনিম বলেনি। তো ডিসকভার মানে খুঁজে পাওয়া, ফাইন্ড মানেও খুঁজে পাওয়া, সিনোনিম। হাইড কী হবে, হাইড হয়ে যাবে অ্যান্টোনিম, ঠিক আছে। ইগনোর মানে অবজ্ঞা করা, অবহেলা করা। এবার যাবো এড়িয়ে চলা। এবার যাবো নেক্সট 30 দাগ কী বলছে দেখো, 30 দাগ বলছে যে আই ড্যাশ ফর এ লং টাইম, আই হ্যাভ নোন, ঠিক আছে। এখানে আয়ের পরে আই হ্যাভ ড্যাশ, এখানে একটা অবজেক্ট বসবে, হিম, মনে করে কোনো একটা আমি অবজেক্ট বসিয়ে দিলাম, আই হ্যাভ ড্যাশ হিম ফর এ লং টাইম, আমি তাকে অনেক সময় ধরে চিনি, ঠিক আছে। এবার নো ভার্বের আমরা জানি কি নো ভার্বটা এর প্রোগ্রেসিভ ফর্ম হয় না, কিন্তু WING, ঠিক আছে। এবার ফর এ লং টাইম মানে বুঝতে পারছো পারফেক্ট টেন্স হবে, যখন ফর বা সিন্সের পরে সময় মেনশন থাকে, তাহলে আগের বাক্যটা পারফেক্ট হয়, আগের বাক্যটা কী হবে, পারফেক্ট টেন্সে হবে। দেখো ফরের পরে সময় মেনশন আছে লং টাইম, তাহলে ফর বা সিন্সের পরে সময় মেনশন থাকলে আগের বাক্যটা পারফেক্টে হয়। তাহলে এখানে কী হবে দেখো, এখানে আগে পারফেক্ট করতে গেলে আয়ের পরে নিশ্চয়ই হ্যাভ বসবে, আই হ্যাভ আর নোন,
তাহলে এখানে শুড হ্যাভ নোন মানে উচিত অর্থে দরকার নেই, আই শুড হ্যাভ নোন মানে আমার এটা জানা উচিত ছিল, হ্যাড নোন আমি জেনেছিলাম, আমি সিম্পল প্রেজেন্টে রাখবো। তবে হ্যাড নোনও হতে পারে, হ্যাভ নোনও হতে পারে, তাহলে আমরা প্রেজেন্টটাকে রাখবো। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আই হ্যাভ নোন হিম আমি তাকে চিনেছি অনেক সময় ধরে, তাহলে হ্যাভ নোনটাকেই আমরা নেব, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। 31 দাগ কী বলছে দেখো, 31 দাগ বলছে অর্নিথোলজি। অর্নিথোলজি মানে একটু আগে পেলাম পক্ষী সংক্রান্ত পড়াশোনাকে আমরা বলবো অর্নিথোলজি। তাহলে বার্ডস। রেলিক্স মানে কি, রেলিক্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। আমরা একটু আগেই বললাম যে কোনো ধ্বংসাবশেষ বা কোনো জায়গায় খনন কার্যের ফলে মানুষের যে ইতিহাস জানার পড়াশোনা তাকে বলি আর্কিওলজি। আর্কিওলজি, তাই তো, আর্কিওলজি, LOGY, আর্কিওলজি, ঠিক আছে। এবার কি বলছে কয়েন্স। কয়েন্স কি বলবো, কয়েন্স মানে হচ্ছে নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স আর ফিলাটেলিস্ট। তাহলে নিউমিসম্যাটিক্স বলবো কয়েন নিয়ে, নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স MATICS, নিউমিসম্যাটিক্স মানে কয়েন নিয়ে পড়াশুনো। আর ফিশ মানে পিসিকালচার, PISCI পিসিকালচার, CULTURE পিসিকালচার, ঠিক আছে। তো মাছ নিয়ে যে পড়াশুনো তাকে বলবো মাছের দেখভাল করা, রিয়ারিং, ঠিক আছে, ব্রিডিং, PISCI পিসিকালচার, CULTURE পিসিকালচার বলবো, ঠিক আছে। এবার যেমন 31 দাগ কী বলছে দেখো, 32 হয়ে গেল, 31 হয়ে গেল, 32 বলছে শুভঙ্কর মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস, মেড দ্য মোস্ট অফ, তাই তো, দ্য মোস্ট অফ সামথিং। তাহলে মেক দ্য মোস্ট অফ সামথিং মানে হচ্ছে সেই পুরো জিনিসটাকে ভালো করে এনজয় করা বা ইউজ করা, এনজয় বা ইউজ, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ যে মেক দ্য মোস্ট, আর এখানে দেবো অফ, মেক দ্য মোস্ট অফ সামথিং, কোনো একটা জিনিস, এটা ভার্বের সেকেন্ড ফর্ম রেখেছে। তাহলে মেক দ্য মোস্ট অফ সামথিং মানে কোনো জিনিসকে ভালোভাবে এনজয় করা বা ইউজ করা, পুরো ব্যবহার করা। তাহলে এখানে বলছে শুভঙ্কর মেড, পাস্ট টেন্স ব্যবহার করেছিল, দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, তার যে সম্পদ ছিল সেই সম্পদটাকে সে ভালোভাবে ব্যবহার করেছিল। তাহলে অফ ইজ দ্য কারেক্ট আনসার, শুভঙ্কর মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, অ্যাপ্রোপ্রিয়েট। এবার যাবো 33 কী বলছে দেখো, 33 বলছে যে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, ইন্ট্রোগেটিভ বাক্য করতে বলেছে। প্রশ্নবোধক বাক্য করলে আমরা জানি আগে হেল্পিং ভার্ব আসবে, বাক্যে নট না থাকলে নট আসবে। আচ্ছা, সেভাবে হয়তো ওরা করেনি, ওরা কীভাবে করেছে, ওরা এইভাবে করেছে, ওরা WH ওয়ার্ড দিয়ে করেছে, ঠিক আছে, WH ওয়ার্ড দিয়েও আমরা করবো। তাহলে আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন, আমি তোমার সঙ্গে দেখা করবো স্টেশনে। তাহলে যখন আমরা প্রশ্ন করি এই আইটা ইউ হয়ে যাবে, যখন প্রশ্ন করলে আমাদের আইটা ইউ হয়ে যাবে আর ইউটা মি হবে। যখন প্রশ্ন করব আইটা ইউ হবে, তার মানে কি, ধরো আমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, তখন আমি কি বলবো, তোমার বাড়ি, আমার বাড়ি বলবো। তাহলে বলবো আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার বাড়ি কোথায়, তার উত্তরে আমি বলবো আমার বাড়ি গোবরডাঙ্গাতে। তাহলে সেরকম প্রশ্নটা হবে আই থাকলে ইউ হয়ে যাবে, ইউ, আর ইউটা মি হবে, ইউটা মি, ঠিক আছে। তাহলে কোথায় আছে দেখো, আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করবো, কোনো জায়গা বোঝাচ্ছে, হোয়ার উইল ইউ মিট মি, হোয়ার উইল ইউ মিট মি। তাহলে আইটা ইউ করেছি আর ইউটাকে দেখো মি করেছি। এবার এই প্রশ্নে যদি উত্তর দিই, উত্তর হবে আই উইল মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করবো অ্যাট দ্য ট্রেন স্টেশনে, ঠিক আছে। তাহলে প্রশ্ন করার সময় আইটা ইউ হবে আর ইউটা মি হয়ে যাবে। এবার যাবো নেক্সট, তাহলে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হোয়ার উইল ইউ মিট মি, তুমি কোথায় আমার সঙ্গে দেখা করবে। এবার যাবো নেক্সট 34 কী বলছে দেখো, 34 বলছে আই এম শিওর, আমি নিশ্চিত, আই ড্যাশ হিম বিফোর, আমি নিশ্চিত যে আমি তাকে আগে দেখেছি, বিফোর মানে আগে, তাহলে আগে দেখেছি বললে কী হবে, পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাভ বা হ্যাজ, পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম, তাই তো। তাহলে আই এম শিওর, আমি দেখেছি, তাহলে আয়ের পরে হ্যাভ বসবে, আই হ্যাভ, আর মিটের থার্ড ফর্ম মেট, তাহলে আই হ্যাভ মেট হিম বিফোর, আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, এ ইজ দ্য কারেক্ট আনসার। 34 এবার যাবো নেক্সট 35 কী বলছে দেখো, 35 বলছে যে এটা একটা ভয়েস চেঞ্জ। 35 কী বলছে, ভয়েস চেঞ্জ, সুইচ অফ দ্য টেলিভিশন, সুইচ অফ দ্য টেলিভিশন মানে বলতে চাইছে দেখো ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, সুইচ অফ মানে ভার্ব, দ্য টেলিভিশনটা বন্ধ করতে বলছে, ঠিক আছে, টেলিভিশন বন্ধ করতে বলেছে, তো সুইচ অফ দ্য টেলিভিশন। আমরা যখন ভার্ব দিয়ে প্রশ্ন করবো, ভার্ব দিয়ে প্রশ্ন করলে আমরা লেট দিয়ে করতে পারি, আবার ইউ আর রিকোয়েস্টেড টু, অনুরোধ হলে ইউ আর রিকোয়েস্টেড টু, আদেশ হলে ইউ আর অর্ডার টু, উপদেশ হলে ইউ আর অ্যাডভাইস টু। তাহলে এখানে দেখো কী দিয়ে করছে, লেট দিয়ে করেছে, দেখো প্রথম দুটো তো হবে না, মে আর ক্যান দিয়ে হবে না, ভার্ব দিয়ে প্রশ্ন করেছে মানে হয় লেট দিয়ে করবো, আর তা না হলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করবো, ইউ আর দিয়ে করবো, মানে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু, এরকমগুলোতে। তাহলে প্রথম দুটো ভুল। দ্বিতীয়তে কী আছে দেখো, তাহলে লেটের পরেই কিন্তু অবজেক্ট আসবে, লেট, তারপরে অবজেক্ট কী বন্ধ করবো, টেলিভিশন, আর লেট থাকলে এক্সট্রা ভার্ব আসে বি, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে লেট দ্য টেলিভিশন বি সুইচড অফ, সুইচ অফের থার্ড ফর্ম সুইচড অফ, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কোথায় আছে, এখানে ভুল কোথায়, ডি দাগের, তো লেট দ্য টেলিভিশন বিং হবে না, বি হবে, লেট দ্য টেলিভিশন বি, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 36 দাগ, 36 কী বলছে দেখো, 36 বলছে দ্য সান ড্যাশ ব্রাইটলি, দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার
ব্রাইটলি মানে বলতে চাই যে সূর্য কিরণ দিচ্ছে বা কিরণ দিয়েছিল উজ্জ্বলভাবে, তাই তো। শোন, দ্য সান শোন, শাইন এ সেকেন্ড ফ্রম শোন, সূর্য কিরণ দিয়েছিল ব্রাইটলি উজ্জ্বলভাবে। শাইনিং ওয়ার্ড কি কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ ওয়ার্ড আমরা একা একা ভার্ব হিসেবে নিতে পারবো না, কারণ আগে হেল্পিং ভার্ব দিতে হবে। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি বা দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, তাহলে হবে না, বি দাগ হবে না। সি দাগ দেখো, শাইন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম যদি আমরা ইউজ করি আমাদের খেয়াল করতে হবে দ্য সান সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে, সেটা নেই, তাহলে সিও ভুল। আর ডি দাগে দেখো ইজের পরে আইএনজি দিতে হবে, তাহলে ডিটাও ভুল। দ্য সান ইজ শাইনিং বা দ্য সান শাইন্স বা দ্য সান ইজ শাইনিং বা ওয়াজ শাইনিং, তাহলে এখানে একটাও নেই, ভুল, তিনটে বিসিডি, তাহলে এ হবে। দ্য সান শোন ব্রাইটলি, সূর্য কিরণ দিয়েছিল উজ্জ্বলভাবে, তাহলে শোন, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 37, হ্যাঁ 37 কী বলছে দেখো, ডেপথ, ডেপথ মানে হচ্ছে গভীরতা, এটা কিন্তু একটা নাউন। ডেপথ মানে গভীরতা, এটা হচ্ছে একটা নাউন। ডিপ মানে কি, ডিপ মানে গভীর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ডেপথ মানে গভীরতা, ডিপ মানে গভীর, এটা অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ দুটো মিনিং সেম, ঠিক আছে, শুধু পার্টস অফ স্পিচ আলাদা, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটার অ্যান্টোনিম বলেছে গভীরতা, শ্যালো মানে অগভীর, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। একটা গভীরতা একটা অগভীর। হলো মানে কি, হলো মানে গহ্বর, আর ফিল্ড মানে পরিপূর্ণ। এবার যেমন নেক্সট, হ্যাঁ 38 কী বলছে দেখো, 38 বলছে যে অ্যাকনলেজ মানে স্বীকার করা, কোনো কিছু স্বীকার করে নেওয়া, যে হ্যাঁ আমি স্বীকার করলাম এটা ঠিক, ঠিক আছে, তাহলে অ্যাকনলেজ স্বীকার করে নেওয়া, এই সিনোনিম লাগবে। কনফিউশন মানে বিশৃঙ্খলা, এলিমিনেশন মানে বাদ দেওয়া, কম্পেনসেশন ক্ষতিপূরণ, কনফার্মেশন মানেই হচ্ছে কোনো কিছু ঠিক করে নেওয়া বা স্বীকার করে নেওয়া, তাহলে অ্যাকনলেজ মানে স্বীকার করা, কনফার্মেশন মানে কোনো কিছু কনফার্ম করে নেওয়া, ঠিক করে নেওয়া। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 39 কী বলতে থাকো, 39 বলছে বরুণ হ্যাজ ড্যাশ ইজ ওয়ার্ক। বরুণ হ্যাভের পরে কোন ফর্ম বসে, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে বরুণ হ্যাজ কমপ্লিটলি একটা ভার্ব লাগবে, শুধু হ্যাজ এখানে ভার্ব না, বরুণ তার কাজটা শেষ করেছে বলেছে, তাহলে হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে, ডি থাকে দেখো। কমপ্লিট হবে না, কমপ্লিটিং হবে না, কমপ্লিটলি হবে না, বরুণ হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, বরুণ তার কাজটা শেষ করেছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। এবার যেমন নেক্সট 40 কী বলছে দেখো, 40 বলছে আই এম নট সো সাকসেসফুল, আমি ততটা সফল নই, ড্যাশ হি ইজ, সে যতটা সাকসেসফুল আমি ততটা সাকসেসফুল নই, তাই তো। এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা করেছে, আর বাক্যটা কিন্তু পজিটিভ, মানে আমি তার মতো সাকসেসফুল নয়। যখন বাক্যের তুলনা এরকম হবে, আমি তার মতো সফল নই, সেটা তার মানে কি, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, POSITIVE, পজিটিভ, তাই তো। তাহলে যখন কারোর মতো কেউ বলবে বা কারোর মতো না কেউ বলবে, এই বাক্যগুলো পজিটিভ ডিগ্রি করব। আর পজিটিভ ডিগ্রি কী কী দিয়ে হয়, পজিটিভ ডিগ্রি অ্যাজ দিয়ে হবে, যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তাহলে অ্যাজ দিয়ে, আর বাক্যটা যদি না বোধক হয় তাহলে সো অ্যাজ দিয়ে পজিটিভ হবে, সো অ্যাজ দিয়ে। তাহলে এবার দেখো বাক্যটা নেগেটিভ না পজিটিভ, দেখো বাক্যটা নেগেটিভ, নট আছে। আই অ্যাম নট সো সাকসেসফুল, আমি ততটা সফল নই, অ্যাজ, এখানে অ্যাজ বসবে, তাহলে সো অ্যাজ দিয়ে বলেছিলাম কি নেগেটিভ বাক্য হয়, বাক্য দেখো নেগেটিভ। আই অ্যাম নট, এখানে নট আছে, আই এম নট সো সাকসেসফুল অ্যাজ শি ইজ, তার মতো, তাহলে এখানে অ্যাজ বসবে। সো অ্যাজ দিয়ে নেগেটিভ বাক্যের পজিটিভ হয়, আর অ্যাজ দিয়ে পজিটিভ মানে হ্যাঁ বোধক বাক্যের পজিটিভ হবে, পজিটিভ ডিগ্রি করবো আমরা, ঠিক আছে। এবার যেমন নেক্সট 41 কি বলছে দেখো, 41 বলছে যে ইট ইজ ড্যাশ ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স, ইউনিভার্সিটি দেখো, ইউনিভার্সিটি কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল, এবং ভাওয়েলের উচ্চারণ যদি বলেছিলাম ইউ বা ওয়া হয়, তাহলে তার আগে অ্যান হবে না, এ হবে, তাহলে ইউ বা ওয়া, WA ওয়া বা ইউ এর মতো উচ্চারণ হলে ভাওয়েলের আগে এ বসবে, তাহলে ইট ইজ এ ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স, তাহলে এ হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ এবার যেমন নেক্সট 42 কী বলছে দেখো, 42 বলছে আই উইশ ড্যাশ এ পেন, মানে এখানে বলতে চেয়েছে যে আই উইশ, আমি চাইছি যদি আমি একটা পেন হতাম। তাহলে এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে বাক্যের সাবজেক্ট যদি কল্পনা করে কোনো কিছু হতে চায়, হওয়া বোঝায়, তাহলে ওয়্যার বসে, ওয়্যার। ইফ আই উইশ আই ওয়্যার এ পেন, সি ইজ দ্য কারেক্ট আনসার। আই উইশ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আই উইশ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে, সব ওয়্যার হবে, কল্পনা করে সাবজেক্ট কিছু হওয়া বললেই ওয়্যার। এবার চলো নেক্সট, ওয়ান হু ট্রাভেলস বাই ফুট, একজন মানুষ যে পায়ে হেঁটে ট্রাভেল করে তাকে বলবো কি, পেডেস্ট্রিয়ান, ঠিক আছে, পায়ে হেঁটে। আর প্রোটাগনিস্ট মানে কি, প্রোটাগনিস্ট মানে একটা কোনো কাহিনী, সেই কাহিনীর যে নায়ক বা প্রধান চরিত্র তাকে বলবো প্রোটাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট মানে বিরোধী, রাইভাল বা অপোনেন্টকে বলবো অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। আর পেডিয়াট্রিশিয়ান কাকে বলে, পেডিয়াট্রিশিয়ান মানে শিশু বিষয়ক যে গবেষক বা শিশু বিষয়ক যে ডাক্তার তাকে বলবো হচ্ছে পেডিয়াট্রিশিয়ান, শিশুদের যে চিকিৎসা করে তাকে বলবো পেডিয়াট্রিশিয়ান।
প্রোটাগনিস্ট মানে বললামই, প্রোটাগনিস্ট মানে হচ্ছে একটা কোনো কাহিনীর যে মেন ক্যারেক্টার, নায়ক বা প্রধান চরিত্র, তাকে বলবো প্রোটাগনিস্ট। আর আচ্ছা প্রোটাগনিস্ট, তো প্রোটাগনিস্ট, হ্যাঁ একদম, প্রোটাগনিস্ট দুবার দিয়ে ফেলেছি এতে আর ডিতে, তাহলে প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু হবে পেডেস্ট্রিয়ান, যে পায়ে হেঁটে ট্রাভেল করে তাকে বলবো পেডেস্ট্রিয়ান। চলো নেক্সট কি বলছে, 44 বলছে যে অ্যানিমালস, আর নেক্সট বলছে অ্যানিমালস, তাই তো, তারা ওটা লিখে রাখি। 43 হ্যাঁ কি বলছে, ওয়ান হু ট্রাভেলস, এটা হয়ে গেল 44 কি বলছে আমরা দেখবো। 44 বলছে যে অ্যানিমালস লিভিং ইন ফ্লক্স মানে পশুর যারা দল বেঁধে থাকতে পছন্দ করে, ফ্লক মানে দল, তাহলে যারা দল বেঁধে থাকতে পছন্দ করে তাকে বলবো গ্রিগ্যারিয়ান বা গ্রিগ্যারিয়াস মানে দলপ্রিয় পশু বা দলপ্রিয় ব্যক্তি, মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে। গ্রিগ্যারিয়াস মানে দলপ্রিয়, কারেক্ট আনসার। এবার বি দাগ হয়ে গেল, বি হলো কারেক্ট আনসার। এ দাগের মানে কি, bohemian মানে হচ্ছে কি, bohemian মানে হচ্ছে ভবঘুরে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। সোশ্যাল মানে সামাজিক, আর হার্বিভোরাস মানে যে লতা পাতা খেতে ভালোবাসে, লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাকে বলবো হার্বিভোরাস, ঠিক আছে। এবার চলো নেক্সট 45 কি বলছে দেখো, 45 বলছে হোল্ড ওয়াটার, একটা জিনিস, এটা একটা ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, হোল্ড ওয়াটার। দেখো জল ছাড়া কোনো জিনিস থাকতে পারে না, কোনো বস্তুই, মানুষ বা কোনো প্রাণী জল ছাড়া থাকতে পারবে না, সেটা তোমরা গাছ বলতে পারো, উদ্ভিদও বলতে পারো, তাহলে জল ছাড়া কেউ টিকে থাকতে পারবে না। তাহলে যে জিনিসের মধ্যে জল আছে তার মানে তার ভ্যালিডিটি আছে, সে এখনও ভালো আছে, ভ্যালিডিটি। আর জল যেই চলে যাবে, সেই শুকিয়ে যাবে জিনিসটা, তার মানে তার কোনো আর ভ্যালিডিটি নেই, সে মারা যাবে, তাই তো। তাহলে হোল্ড ওয়াটার, হোল্ড মানে ধরে রাখা, যার মধ্যে জল আছে মানে সেই জিনিসটা ভ্যালিড আছে, তাহলে টু বি ভ্যালিড, ঠিক আছে। তাহলে হোল্ড ওয়াটার মানেই ভ্যালিডিটি বা টু বি ভ্যালিড। চলো এবার নেক্সট কি বলছে, 46 দাগ কি বলছে দেখো, 46 দাগ বলছে ইট ইজ ইজি, এটা খুবই সোজা, বাট হার্ড টু ফিনিশ, এটা সোজা। তাহলে শুরু করা, এখান থেকেই বুঝতে পারছি শুরু করা সোজা কিন্তু শেষ করা কঠিন। তাহলে ইট ইজ ইজি টু বিগিন, শুরু করা সোজা, বাট হার্ড টু ফিনিশ, শেষ করা খুবই কঠিন। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 47 কি বলছে, পেনেলপস ওয়েব, ঠিক আছে। পেনেলপস ওয়েব মানে কি, পেনেলপ মানে একটা হিরোইন, মনে করো কোনো একটা স্টোরির হিরোইন, ঠিক আছে, কোনো একটা স্টোরির হিরোইন, খুব সম্ভবত এটা ওডিসির হিরোইন, ওডিসির হিরোইন হচ্ছে পেনেলপ। তো এবার পেনেলপ হচ্ছে হিরোইন, এবং এই হিরোইন কী করে, হিরোইন বিয়ে করতে চায় না। তো যখনই তার বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব আসে তখন সে কী করে, সে একটা কাজ করে, সে হচ্ছে শাউড, মানে মৃত বস্তুকে যে পর্দাটা দিয়ে ঢেকে রাখা হয় তাকে বলি শ্রাউড। তো শ্রাউড কী করে, সে শ্রাউড বোনে। এবার তাকে যখন দেখতে আসে সে তখন কী বলে যে আমার কাজটা শেষ হলেই আমি দেখা করতে যাব। তাহলে ওর কাজও কখনো শেষ হবে না, সেই শ্রাউড বোনা কাজ কখনো শেষ হবে না, দেখা করতেও সে যাবে না, এইভাবে সে বিয়ের প্রস্তাবকে এড়িয়ে যায়। তাহলে পেনেলপস ওয়েব মানে সেই শ্রাউড বোনা বা জাল বোনা কাজ কখনো শেষ হয় না, তার মানে পেনেলপস ওয়েব মানে হচ্ছে কি বলবো, মানে এন্ডলেস মানে যার কোনো শেষ নেই। তাহলে প্রথম অপশনে কি বলে দেখো, ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী, ইন্টারমিডিয়েন্ট মানে স্ববিরাম। আমরা ইন্টারমিডিয়েন্ট কোথা থেকে এসছে, ইন্টারমিডিয়েন্ট মানে ইন্টারমিশন মানে বিরতি, সেখান থেকে বিরতি দিয়ে কোনো কাজ করলে বলবো স্ববিরাম, ইন্টারমিডিয়েন্ট। এবার যাবো নেক্সট, দেখো অপশান কোথায় আছে, সঠিক উত্তর এন্ডলেস। তাহলে পেনেলপস ওয়েব মানে বললাম কি এন্ডলেস, তার কাজ কখনোই শেষ হবে না। এবার যাবো নেক্সট 48 কি বলছে দেখো, 48 বলছে টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, মানে মনে করো আদার ফিশ মানে আমার কাছে আরও অনেক মাছ আছে, অন্য মাছ আছে যেগুলো আমাদের ভাজতে হবে। মানে একটা ব্যক্তি বলছে যে আমার কাছে আরও অনেক কাজ আছে, অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে করার মতো, মানে আমার নিজের কাজ বাদ দিয়ে বা এই কাজটা বাদ দিয়ে আরও অনেক কাজ আছে যে কাজটা আমাকে করতে হবে। তাহলে টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, অন্য মাছ ভাজতে হবে, তার মানে আমার কাছে অন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমাকে করতে হবে। এবার দেখো এটা একটা ইডিয়াম, এর অপোজিট ইডিয়াম খুঁজতে হবে। তাহলে টু প্লে দ্য সেকেন্ড ফিডেল, এটা হবে না। সেকেন্ড ফিডেল মানে হচ্ছে সাবঅর্ডিনেট রোল প্লে করা। একটু মেন যে ফিডেল মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তাহলে মেন বাদ্যযন্ত্র না বাজিয়ে দ্বিতীয় বাদ্যযন্ত্রটা বাজানো মানে হচ্ছে কি সাবঅর্ডিনেট রোল, তাই তো। সাবঅর্ডিনেট রোল তুলনামূলকভাবে যে সেকেন্ডারি রোল, সেই সেকেন্ডারি রোলটা প্লে করা। তাহলে এটা খাচ্ছে না। টু ডু ইয়োমেন সার্ভিস, এটা একটা ইডিয়াম। এটার মানে কি, এটার মানে হচ্ছে ইয়োমেন মানে মনে করো একজন ব্যক্তি যে খুবই কাজে দক্ষ ব্যক্তি এবং ভালো গুরুত্ব দিয়ে রেসপন্সিবিলিটির সাথে কাজ করে, খুব হার্ডওয়ার্ক করে এবং ভ্যালুয়েবল কাজ করে। তাহলে একটা ব্যক্তি যার নাম ইয়োমেন, সে খুব মন দিয়ে কাজ করে, তার মানে কি তার কাজটা ভ্যালুয়েবল হবে, ভ্যালুয়েবল বা হার্ডওয়ার্ক সে করে। তাহলে টু ডু ইয়োমেন সার্ভিস মানে হচ্ছে হার্ডওয়ার্ক করা বা ভ্যালুয়েবল কোনো কাজ করা। তাহলে এই দুটোর একটাও খাচ্ছে না। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, সিরাক বলছে টু অয়েল ওয়ান্স ওন মেশিন, নিজের চরকায় তেল দেওয়া। তাহলে আমি কি বললাম,
আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমার নিজের কাজের থেকে। আর এখানে কি বলছে, নিজের চরকায় তেল দেওয়া, তাহলে অপোজিট এটাই হবে, অন্য কাজে মন দেওয়া আর নিজের কাজে মন দেওয়া, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ডি দাগেরটা যদি আমরা দেখি, ডি দাগের মিনিং কি বলছে, টু কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ, মানে আমার কাছে যেটুকু কাপড় আছে সেই কাপড় অনুযায়ী আমার জামাটা বানানো, মানে আয় অনুযায়ী ব্যয় করা, আমি যেটুকু আয় করি, যে কটা টাকা ইনকাম করি সেই হিসাবে জীবনযাপন করা, তাহলে টু কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ। ঠিক আছে, টু লিভ এটার মানে হচ্ছে কি, ডি দাগের মানে হচ্ছে টু লিভ উইদিন ওয়ান্স মিনস, মানে সে যা অর্থ উপার্জন করে তার মধ্যেই জীবনযাপন করা বুঝে শুনে। এবার যেমন নেক্সট 49 কি বলছে দেখো, 49 বলছে এই গভর্নমেন্ট অফ রিচেস্ট ক্লাস, বলছে একটা সরকার যেখানে যারা ধনী ব্যক্তি, বড়লোক ব্যক্তি তারা শাসন চালায়, তাকে কি বলবো, প্লুটোক্রেসি বলবো। ধনতন্ত্র বললেই, পয়সার কথা বললেই তাকে বলবো প্লুটোক্রেসি। মোনার্চি কাকে বলে, মোনার্চি মানে এ সিস্টেম অফ গভর্নমেন্ট উইথ এ মোনার্ক অ্যাট দ্য হেড, মানে একটা গভর্নমেন্ট যেখানে একজন রাজা থাকবে সবার উপরে। অ্যারিস্টোক্রেসি মানে কি, অ্যারিস্টোক্রেসি মানে হাইয়েস্ট ক্লাস, যেটা নোবেল ক্লাস, নোবেল শ্রেণী, মহৎ শ্রেণী সমাজে, তাদের দ্বারা শাসন, নোবেল ব্যক্তিদের দ্বারা শাসন, হাইয়েস্ট ক্লাসের দ্বারা শাসন। ঠিক আছে, আর অলিগার্চি মানে কি, অলিগার্চি মানে হচ্ছে স্মল গ্রুপ অফ পিপল, এই গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ পিপল, আর গভর্নমেন্ট বাই স্মল গ্রুপ অফ পিপল, ছোট দলের দ্বারা শাসন বললেই বলবো অলিগার্চি। এবার যাবো নেক্সট 50 কি বলছে দেখো, হ্যাঁ 50 বলছে যে, 50 বলছে ইউ উইল নট বি অ্যালাউড ইন দ্য ফিল্ম ফেস্টিভ্যাল, তোমাকে ফিল্ম ফেস্টিভ্যালে অ্যালাউ করা হবে না, ড্যাশ ইউ হ্যাভ আ ফটো আইডি কার্ড, যদি তোমার কাছে একটা ফটো আইডি কার্ড না থাকে, তাই তো। তাহলে যদি না, তাহলে যদি না মানে কি, যদি না মানে হচ্ছে আনলেস, যদি না মানে হচ্ছে আনলেস, ইউ উইল নট বি অ্যালাউড ইন দ্য ফিল্ম ফেস্টিভ্যাল, তোমাকে এই ফিল্ম ফেস্টিভ্যালে অ্যালাউ করা হবে না যদি না ইউ হ্যাভ এ ফটো আইডি কার্ড, যদি না তোমার কাছে একটা ফটো আইডি কার্ড থাকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 51 দাগ কি বলছে দেখো, 51 দাগ বলছে ড্যাশ ইজ দ্য ওয়ে টু দ্য জু, কেউ কাউকে প্রশ্ন করছে কোনটা চিড়িয়াখানায় যাওয়ার রাস্তা, তাহলে কোনটা ইংলিশ কি, হুইচ দেবো, হোয়াট কিন্তু দেবো না, বা হোয়ার, অনেকে হোয়ার ভুল করে ফেলবে, হোয়ার ইজ দ্য না। তাহলে আমরা এক জায়গায় গিয়ে দাঁড়ালাম, এক জায়গায় গিয়ে বুঝতে পারছি না, দুদিকে তিনদিকে চারদিকে রাস্তা চলে গেছে, তাহলে আমরা বলবো কোন রাস্তাটা চিড়িয়াখানার দিকে যাচ্ছে, তাহলে হুইচ ইজ দ্য ওয়ে টু দ্য জু, হুইচ ইজ দ্য ওয়ে টু দ্য জু, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়ার কিন্তু খবরদার করবে না। এবার যেমন নেক্সট 52 কি বলছে দেখো, 52 বলছে ম্যানুয়াল মানে কি, হস্তকৃত কোনো কিছু, বা মনে করো আমি যেটা হাত দিয়ে আমরা করি সেটাকে ম্যানুয়াল বলি। এবার তাছাড়া আর কিছু আর কাকে ম্যানুয়াল বলি, মনে করো আমি একটা ফোন কিনেছি, বা কোনো একটা বাইক কিনেছি, বা কোনো একটা টেলিভিশন কিনেছি, তার যে ম্যানুয়াল একটা বই দেয়, মানে তার মধ্যে অনেক রকমের ইনস্ট্রাকশন থাকে বোঝার জন্য, সেটাকে আমরা বলি ম্যানুয়াল, তাই তো। তাহলে এটার সিনোনিম বলেছে, এটার সিনোনিম কী হবে দেখো, সিনোনিম প্রথমে যদি আমরা করি, ডিকশনারি মানে আমরা জানি, ডিকশনারি মানে কি, ডিকশনারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। ঠিক আছে, ডিকশনারি মানে কি, ডিকশনারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার, তাই তো। তাহলে তারপরে আছে থেসারাস মানে কি দেখো, থেসারাস মানে হচ্ছে জ্ঞান ভাণ্ডার, তাহলে ডিকশনারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার, আর থেসারাসের মানে কি, থেসারাসের মানে হচ্ছে জ্ঞান ভাণ্ডার, সেম ডিকশনারির মতনই একটা জিনিস, মানে একটা বুক যেখানে একটা লিস্ট থাকবে, লিস্ট অফ ওয়ার্ডস অফ সিনোনিম, সেখানে সিনোনিম এবং সেই রিলেটেড, মানে ডিকশনারির মতনই জিনিস। ডিকশনারিতে যেমন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সব ওয়ার্ড থাকে, সমস্ত ওয়ার্ড এবং তার মিনিং দেওয়া থাকে, ঠিক আছে। থেসারাস মানেও তাই একটা ডিকশনারির মতো, যেখানে লিস্ট অফ ওয়ার্ডস থাকবে এবং তার সিনোনিম থাকবে, ঠিক আছে, তাকে বলবো জ্ঞানকোষ বা জ্ঞান ভাণ্ডার। ডাইরেক্টরি মানে কি, ডাইরেক্টরি মানে হচ্ছে একটা বই, একটা বুক, যার মধ্যে বিভিন্ন প্লেস বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্সন, ব্যক্তিদের জায়গা থাকবে এবং নাম থাকবে এবং তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার থাকবে, তাকে বলবো ডাইরেক্টরি। আর লাস্ট যেটা আছে হ্যান্ডবুক, এটা হলো কারেক্ট আনসার। ম্যানুয়াল মানেও একটা হ্যান্ডবুক, যার মধ্যে বিভিন্ন ধরনের কীভাবে কী করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। হ্যান্ডবুকের মানেও তাই একটা হাতে ধরার বই বা হাতে দেখার বই, যার মধ্যে নর্মাল বিবরণী থাকবে কোন জিনিসটা কীভাবে করতে হয়, তাহলে ম্যানুয়াল ইজ ইকুয়াল টু হ্যান্ডবুক হয়ে গেল। এবার যাবো নেক্সট 53 কি বলছে, 53 বলছে হস্টাইলিটি মানে হচ্ছে হিংস্রতা, সিনোনিম, তাহলে এনমিটি মানে শত্রুতা, ইজ দ্য কারেক্ট আনসার এ, শত্রুতা, আর হস্টাইলিটি হিংস্রতা। 54 দাগে যাবো, 54 কি বলছে দেখো, 54 বলছে যে শি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ, তা 54তে যাবো, 54, হ্যাঁ 54তে কি বলছে দেখো, 54 বলছে শি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ, সে তোমাকে কখনোই সত্যি কথা বলবে না, তাহলে নেভার টেল হচ্ছে ভার্ব, তাহলে টেল হচ্ছে ভার্ব। এবার যাবো ইউ মানে কাকে বলবে,
তোমাকে বলবে, তাই তো? তাহলে এই ইউ হচ্ছে অবজেক্ট, আর কি বলবে দ্য ট্রুথ। দুটো অবজেক্ট আছে, কিন্তু আমরা ইউটাকে অবজেক্ট ধরে করব। যখন দুটো অবজেক্ট থাকবে আমরা মানুষটাকে অবজেক্ট ধরে করব ভয়েস চেঞ্জ। দুটোকেই ধরে করা যায়, কিন্তু দেখো সব জায়গায় ইউ ধরে করেছে, মানুষটাকে ধরেই করেছে। তাহলে আমরা মানুষটাকে ধরবো ইউ, ইউ এর পরে উইল বসবে, ইউ উইল, তারপরে নেভার দেবো, ইউ উইল নেভার। আর বি ভার্ব, হেল্পিং ভার্ব থাকলে যদি মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্বের পরে কি আসে? বি আসে। তাহলে ইউ উইল নেভার, তারপরে হবে বি, ইউ উইল নেভার বি টিল এ থার্ড ফর্ম টোল্ড, ইউ উইল নেভার বি টোল্ড বাই হার, বা ইউ উইল নেভার বি টোল্ড দ্য ট্রুথ বাই হার। কোথায় আছে দেখো, হ্যাঁ দেখো এক দাগের অপশনটা যদি দেখি, ইউ উইল নেভার, ইউ এর পরে উইল নেভার বি টোল্ড দ্য ট্রুথ বাই হার, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি দেখার কোনো দরকার নেই। 55 কি বলেছে দেখো, 55 বলছে যে দে সে টু মি, তারা আমাকে বলে যে গুড বাই। তাহলে যখনই এরকম গুড বাই দিয়ে কোনো নারেশন থাকবে, আমরা কিন্তু এই সের জায়গায় আমরা কি করব, সের জায়গায় বিড শব্দটা রাখবো। বিড মানে হচ্ছে, বিড মানে অভ্যর্থনা জানানো বা অভ্যর্থনামূলক কোনো কিছু, মানে কিছু বলা, ঠিক আছে? তাহলে গুড বাই থাকলেই কিন্তু আমরা সে বা সে টু বা সেইট থাকলে তুলে দিয়ে সেটাকে বিড করবো টেন্স অনুযায়ী। সে আছে বলে আমরা বিড রাখবো, সে আছে বলে বিড ভার্বের ফার্স্ট ফর্ম বিড রাখবো, আর সেইট থাকলে আমরা বিডটাকে বেড করে দেবো, BADE বেড, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে বিদায়ের প্রস্তাব, ঠিক আছে? বা বিড মানে আমরা বলতে পারি নিলামে তোলা কোনো কিছু, ঠিক আছে? আমন্ত্রণ করা, আহ্বান করা। তাহলে এখানে আমরা বিদায়কালে আমরা যখন কাউকে বিদায় জানাই তখন এই ওয়ার্ডটা ইউজ করি বিড। তাহলে দে সে টু মি, তারা আমাকে বলে গুড বাই। তাহলে এটাকে কী বলবো দেখো, বিড। তাহলে সেইট রাখবো না, এখানে বাইরে পাস্ট টেন্স আছে, বাইরে যেহেতু ফার্স্ট ফর্ম, দেখো বাইরে সে আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, সেইট করবো না, ভুল। দে সে গুড বাই টু মি, এটা তো বলতে পারি, কিন্তু বলেছিলাম কি বিড শব্দটা ইউজ করবো যখন গুড বাই বলবে। তাহলে সি দাগ কী বলছে দেখো, সি দাগ বলছে দে বিড গুড বাই টু মি ইজ দ্য কারেক্ট আনসার। দে বিড গুড বাই, বিড ফার্স্ট ফর্ম, সেও ফার্স্ট ফর্ম, সেই কারণে আমরা বিড রাখলাম। সেকেন্ড ফর্ম বললে তাহলে বেড নিতাম, দেখো ডি দাগে বেড রয়েছে। দে বেড গুড বাই টু মি, দে বেড গুড বাই টু মি। তাহলে যেহেতু এখানে সে রয়েছে তাহলে আমরা বিড নেব, আর গুড বাইয়ের ক্ষেত্রে অলওয়েজ আমরা বললাম কি বিড ওয়ার্ডটা ইউজ করবো। এখানে সেইট থাকলে বেড নিতাম, ডি দাগ। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। দে বিড, তারা জানায় বিদায় তুমি আমাকে। অলরাইট, এবার যাবো নেক্সট। 56 কি বলছে দেখো, 56 বলছে যে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম আই ডু নট বিলিভ ইউ, আমি তাকে বলেছিলাম আমি তোমাকে বিশ্বাস করি না। ন্যারেশন, তাহলে আই মানে প্রথম ব্যক্তি, আই থাকবে, ডু নটটা ডিড নট হবে, বিলিভ থাকবে, ইউটা চেঞ্জ হবে, ইউটা হিম হয়ে যাবে। তাহলে আই সেড টু হিম, আই টোল্ড হিম বলতে পারি, বা আই সেড টু হিমই রাখতে পারি। দ্যাট আই ডু নট থাকবে না, প্রথমে এক দাগে ভুল, ডু আছে, ডু ভুল, বি দাগে চলো, আই সেড টু হিম দ্যাট আই ডিড নট, তাহলে ডু নটটা ডিড নট হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, মাঝখানে দ্যাট, আইটা আই থাকবে, প্রথম ব্যক্তি আই আছে, ডু নটটা ডিড নট, বিলিভ, আর ইউটা হিম করে দিচ্ছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 56, 57 কী বলেছে দেখো, 57 বলছে দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ। দেখো কোনো ডিকশনারিতে, কোনো বইয়ে যদি আমরা কোনো কিছু খুঁজি, কোনো নাম্বার বা কোনো ওয়ার্ড খুঁজি, অলওয়েজ আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করবো লুক আপ। তাহলে কোনো বইয়ে বা কোনো পেজের মধ্যে যদি আমরা কোনো নাম্বার বা কোনো ওয়ার্ড খুঁজি, অলওয়েজ লুক আপ বলবো, ফ্রেজাল ভার্ব লুক আপ মানে কোনো শব্দের মিনিং খোঁজা, কোনো ওয়ার্ড খোঁজা, কোনো নাম্বার খোঁজা, ঠিক আছে? তাহলে লুক আপ, বইয়ের মধ্যে কোনো কিছু খুঁজলে সেটাকে বলবো লুক আপ। তাহলে লুক আপ ইজ দ্য কারেক্ট আনসার। দে ডিসাইডেড টু লুক আপ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ। তাহলে লুক ইনটু মানে হচ্ছে আমরা জানি এক্সামাইন করা, লুক অ্যাট মানে কোন দিকে তাকানো, আর লুক অন টু কোথায় আমরা ইউজ করি, লুক অন টু মানে হচ্ছে একটা ডাইরেকশন বলে, অন মানে ওপরে আর টু মানে দিকে। লুক অন টু আমরা কোথায় ইউজ করি, ধরো আমি বললাম আমার বাড়ির জানলাটা রাস্তার দিকে তাকিয়ে আছে, তাহলে কি বলবো, মাই উইন্ডো লুকস অন টু দ্য স্ট্রিট, মাই উইন্ডো লুকস অন টু, তাহলে রাস্তার ওপরের দিকে তাকিয়ে আছে এবং রাস্তার দিকে তাকিয়ে আছে, তাহলে একসঙ্গে দুটো জিনিস বলবে, রাস্তার ওপরে তাকিয়ে আছে এবং রাস্তার দিকে, সেই ক্ষেত্রে আমরা অন টু ইউজ করি। মাই ব্যালকনি লুকস আউট অন টু দ্য মিডো, মাই ব্যালকনি, আমার ব্যালকনিটা তাকিয়ে আছে, মিডো মানে যে উঠান, সেই উঠানের ওপরে এবং উঠানের দিকে তাকিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা লুক অন টু ইউজ করবো। অলরাইট, এবার যাবো নেক্সট। 58 দাগ বলছে যে ড্যাশ ইউ পাস দ্য এক্সামিনেশন, বলছে তুমি কি এক্সামিনেশনটা মানে পরীক্ষাটা কি পাস করেছিলে। দেখো এখানে এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটা ভার্ব বসাতে হবে, আমরা বুঝতেই পারছি। দেখো পাস্ট কিন্তু ভার্বের থার্ড ফর্ম, তো ভার্বের থার্ড ফর্মের আগে আমরা কি দিতে পারি, এখানে আমরা হ্যাভ দিতে পারি, হ্যাভ তো অবশ্যই দিতে পারি, কিন্তু হ্যাজ দিতে পারি না, যেহেতু ইউ আছে, ইউ এর আগে হ্যাভ বসবে, তাহলে হ্যাভ দিতে পারি বা হ্যাড দিতে পারি। হ্যাড ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি কি এক্সামিনেশনটা পাস করেছিলে, বা হ্যাভ ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি কি পরীক্ষাটা পাস করেছো। হ্যাভ দিলে মিনিং হবে করেছো, হ্যাড দিলে তুমি কি করেছিলে। আর দেখো এবার অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে ইউ এর পরে তো ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার বসবে,
আর অ্যামিজারের মধ্যে আর বসবে, তাহলে আর আর ওয়্যার কেন দেবো না? আর আর ওয়্যার মানে কি? আর অ্যামিজার ওয়াজ ওয়্যারের পরে যখন ভার্বের থার্ড ফর্ম বসে, অ্যামিজার ওয়াজ ওয়্যার, তাহলে অ্যামিজার ওয়াজ ওয়্যারের পরে যদি ভার্বের থার্ড ফর্ম দিই বাক্যটা প্যাসিভ হয়ে যায়। তার কারণ কি? তার কারণ ইউ যে সাবজেক্ট, তাহলে একটা মানুষ কিন্তু কোনো পরীক্ষায় পাস নিজে করে, তাহলে প্যাসিভ আমরা করতে পারবো না, তাহলে এখানে আমরা আর বা ওয়্যার বসাতে পারবো না। এই বাক্যটা অ্যাক্টিভ, একটা মানুষ নিজে পরীক্ষায় পাস করে, সেই কারণে আমরা আর বা ওয়্যার বসাতে পারবো না, তাহলে হ্যাভ বা হ্যাডের যে কোনো একটা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা অপশানে দেখি কী দেওয়া আছে। হ্যাঁ, অপশানে দেখো, অপশানে ইজ দেওয়া আছে, তাহলে বললাম কি ইজ দিতে পারবো না, ওয়াজ দিতে পারবো না, বিন তো হয় না, ঠিক আছে, তাহলে হ্যাড দেবো। হ্যাড ইউ পাসড দ্য এক্সামিনেশন, হ্যাভ ইউ পাসড ইন দ্য এক্সামিনেশন বা হ্যাভ ইউ পাসড দ্য এক্সামিনেশন, কী আছে দেখো, তাহলে এখানে 58 দাগে ছিল হ্যাভ ইউ পাসড দ্য এক্সামিনেশন, তুমি কি পরীক্ষায় পাস করেছিলে, তাহলে এখানে হ্যাড হবে, HAD, হ্যাড ইউ পাসড দ্য এক্সামিনেশন। এবার যাবো নেক্সট 59 কি বলছে দেখবো। 59, হ্যাঁ 59 বলছে আ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমালস, মানে কোনো যে অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, অ্যানিমাল মানে পশু প্রাণী, তো প্রাণীদের যে ছোট ফ্যামিলি থাকে বাচ্চা কাচ্চাদের কি বলা হয়, মানে এখানে বলতে চেয়েছে ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমালস, মানে ছোট যে পশুর বাচ্চা কাচ্চাদের একসঙ্গে আমরা কি বলবো, একসঙ্গে বলবো হচ্ছে ব্রুড, একসঙ্গে বলবো ব্রুড। তাহলে পশুদের ছানাপোনাকে একসঙ্গে করলে আমরা ব্রুড বলবো, আর মানুষের যে বাচ্চা কাচ্চা ছোট চিলড্রেন তাদেরকে একসঙ্গে বলবো অফস্প্রিং। তাহলে একটা পশুর যে বাচ্চা কাচ্চা তাকে বলবো ব্রুড, আর একটা মানুষের যে বাচ্চা কাচ্চা তাকে একসঙ্গে বলবো অফস্প্রিং, সন্তান সন্ততি, ঠিক আছে। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, আর ক্লাচ মানে কি? ক্লাচ মানে হচ্ছে কবল, ক্লাচ মানে কবল বা কোনো কিছুকে ধরা, মুষ্টি, তাকে বলি ক্লাচ, ঠিক আছে। যেমন বাইকের ক্লাচ থাকে, তো ক্লাচ মানে হচ্ছে ছো মারা, ক্লাচ মানে হচ্ছে মুষ্টির মধ্যে ধরা বা ক্লাচ মানে মুষ্টি, ঠিক আছে। এবার যাবো নেক্সট 60, তো 60 কি বলছে দেখো, আজকে আমরা 60 পর্যন্তই করবো, বাদ বাকি দিন এখানে 100টা কোয়েশ্চেন ছিল, নেক্সট দিন আমরা 61 থেকে শুরু করবো, বাকি 40টা আমরা নেক্সট ক্লাসে সলভ করবো, তো আজকে 60 পর্যন্তই করবো। কি বলছে দেখো, স্টাডি অফ স্কিন মানে কি? স্কিন নিয়ে স্টাডি করাকে, পড়াশোনাকে আমরা কি বলবো? চামড়া নিয়ে পড়াশোনাকে আমরা বলবো কি? ডার্মাটোলজি। ডার্ম মানে আমরা জানি স্কিন, তো সেখান থেকে ডার্মাটোলজি মানে হচ্ছে স্টাডি অফ স্কিন। আর আর্কিওলজি কাকে বলে? আর্কিওলজি মানে আমরা জানি, আর্কিওলজি মানে হচ্ছে মানুষের যে হিস্ট্রি এবং প্রি হিস্ট্রি, সেটা এক্সক্যাভেশন, খনন কার্যের ফলে, থ্রু এক্সক্যাভেশন মানুষের খনন কার্যের ফলে মানুষের হিস্ট্রি, ইতিহাস বা প্রি হিস্ট্রি, সেটাকে জানাকে আমরা বলি আর্কিওলজি, তাই তো, প্রত্নতত্ত্ববিদ্যা। এবার কি বলছে? অ্যানথ্রোপোলজি মানে কি? নৃতত্ত্ববিদ্যা, অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ববিদ্যা, বাংলা যেটাকে আমরা বলি। এবার অ্যানথ্রোপোলজি কাকে বলে? অ্যানথ্রোপোলজি মানে স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড ইটস কালচার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, তাহলে মানব যে সভ্যতা এবং তার যে সংস্কৃতি এবং তার যে বিকাশ, সেটা নিয়ে পড়াশোনাকে বলবো অ্যানথ্রোপোলজি। আর কার্ডিওলজি মানে কি? স্টাডি অফ হার্ট, তো হার্ট নিয়ে গবেষণাকে আমরা বলবো হচ্ছে কার্ডিওলজি। তাহলে গেল আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।